প্রিয় লিসনার্স, বেশি দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের হরর মিস্ট্রি চ্যানেলের প্রথম এপিসোডের ঘটনায়। আমাদের আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি একটি মাত্র সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী এপিসোডগুলোতে আরও বেশি বেশি করে ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, মনে রাখতে হবে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে যেন ভুলবেন না। আমরা আপনাদের ঘটনাই এই আমাদের চ্যানেলে প্রচার করব ইনশাল্লাহ। আজকের এপিসোডের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার খালাতো ভাই সাব্বির আহমেদের কাছ থেকে। সাব্বির আহমেদ বর্তমানে এয়ারফোর্সে চাকরিজীবীরত আছে। সাব্বিরও এই ঘটনাটি তারই এলাকার কাছের কোনো একজনের কাছ থেকে সংগ্রহ করেছি। সঙ্গত কারণেই আমরা নাম বলছি না। আর একটা বিষয়, যে এই ঘটনাটি যে বা যার সাথে ঘটেছে আমরা তাদের ছদ্মনাম ব্যবহার করব। ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া নামক একটি এলাকায়। সময়টা তখন 1975 কি 76। এ সময় ওই এলাকা তেমন একটা উন্নত ছিল না। ওই এলাকার মধ্যে একটি খাল ছিল, বা খালটি এখনো আছে, যে খালটির নাম শিরুর খাল। শিরুর খাল নামেই ওই খালটি সবার কাছে পরিচিত। ওই এলাকায় গেলে কারো কাছে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিতে পারবে যে শিরুর খাল কোনটি। খালটির একটি পাশ দিয়ে সরু ইটের রাস্তা চলে গেছে, এবং এর একটা পর্যায়ে গিয়ে ইটের রাস্তা আর খাল এই দুটোর মাঝামাঝি জায়গায় কিছুটা এরিয়া নিয়ে ছিল কিছু প্রকাণ্ড তাল গাছ আর কিছু হিজল গাছ, একটু তেঁতুল গাছ। এই জায়গাটা কেমন যেন সবসময় একটা থমথমে অবস্থা থাকতো এই জায়গায়। এই জায়গার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দিনের বেলায়ও মানুষের ভেতরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করতো। যা হোক, ঘটনায় আসি। ওই এলাকারই এক লোক যে ঘটনাটি বলেছে তার সম্পর্কে নানা হয়। তো ওই নানা কোনো একটা কাজে শহরের বাইরে গিয়েছিল। তো শীতের কোনো এক রাত, এই সময়টাতে ওনার বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যায়। রাত ঠিক তখন কটা বাজে আনুমানিক বলা মুশকিল, তবে 11:30-12টা নাগাদ হবে। এ সময় এই এলাকাগুলোতে আসলে খুব রাত বললেই চলে। রাতটা ছিল আবার আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। নানা ওই অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তো ওনার কাছে ছিল একটি টর্চ লাইট। ওই সময় তো ওই যে 2 ব্যাটারির বড় টর্চ লাইট পাওয়া যেত, ওনার কাছে ওই একটা টর্চ লাইট ছিল। তো উনি বাড়িতে যাওয়ার পথে ওই তালগাছ বরাবর আসার পরে ওনার হঠাৎ মনে হয় যে একটু প্রাকৃতিক বিয়োগ করার প্রয়োজন। অনেকক্ষণ ধরেই উনি প্রেশারে আছে, তো ওটা একটু এখানেই সেরে তারপরে যাই। তো উনি কি করলেন, উনি ওই একটু সরে গিয়ে তারপরে বসে পড়লেন বিয়োগ করার জন্যে। তো বলা যায় যে একটি তাল গাছের নিচে উনি বসে পড়লেন। তো উনি শুরু করবেন, এই সময়ে হঠাৎ উনি লক্ষ্য করলেন যে তাল গাছটি একটু নড়চড়ে উঠল। তো উনি অবাক হয়ে গেলেন যে মানে ব্যাপার কি, এখানে কোনো বাতাসও নেই, তেমন একটা বাতাসও হচ্ছে না, এত প্রকাণ্ড একটা তাল গাছ এভাবে অস্বাভাবিকভাবে নড়ে উঠল। তো উনি কিছু মনে করলেন না। উনি ভাবলেন যে হয়তো মনের ভুল বা কিছু একটা। তো উনি ওনার কাজ শুরু করলেন। তো হঠাৎ আবার খেয়াল করলেন যে তালগাছটা এবার আরো বেশি আকারে প্রকম্পিত হয়ে উঠল। তো উনি তখন বুঝতে পারলেন যে আসলে ব্যাপারটা স্বাভাবিক না, বা এখানে কিছু না কিছু অস্বাভাবিক ঘটছে। তো যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তো উনি আর কি করলেন, কাজ সেরে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। এই সময় উনি হঠাৎ লক্ষ্য করলেন যে পেছনে প্রচণ্ড আকারে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড়ের বাতাস গাছগুলো যেন এলোমেলো ওলটপালট হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ আগেই সব স্বাভাবিক ছিল, মানে কোনো কিছু ছিল না, একদম স্বাভাবিক বাতাস সব কিছু। বাট হঠাৎ করে এই অবস্থা। তো উনি কি করলেন, উনি পেছন দিকে ঘুরে ওই তাল গাছের দিকে লাইট মারলেন। ওনার হাতে যে টর্চ লাইটটা ছিল ওই লাইটটা দিয়ে লাইট মারলেন। আর এখানেই ঘটল বিপত্তি। লাইটটি একবার জ্বলে নিভে গেল, এরপরে আর জ্বলছে না। তো ওনার কাছে মনে হলো উনি কিছু একটা দেখেছে। তো এরপরে উনি ভয়ে ভয়ে একবার ওই গাছের দিকে তাকালো, উপরের দিকে। এরপরে উনি যা দেখলো তাতে করে ওনার পিলে চমকে গেল। উনি দেখলো গাছে প্রকাণ্ড বড় আকারের
কিছু একটা প্রাণীর আকৃতির একটা অবয়ব, আর যে অবয়বটার চোখ দুটো লাল লাল আগুনের লাভার মতন জ্বলছে। এছাড়া বাকি আর কোনো কিছুই স্বাভাবিকভাবে মানে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো উনি এটা দেখে ভয়ে দিল দৌড় ওনার বাড়ির দিকে। তো কিছুক্ষণ দৌড়ানোর পরে উনি লক্ষ্য করলেন যে উনি দৌড়াচ্ছে কিন্তু বাড়ি আর পৌঁছাতে পারছে না। কিন্তু আসলে ওই জায়গা থেকে ওনার বাড়ি ছিল এতটাই কাছে যে হেঁটে গেলেও 1 থেকে 1.5 মিনিট লাগার কথা বা 2 মিনিট লাগার কথা। সেখানে উনি কয়েক মিনিট ধরে দৌড়াচ্ছেন, অথচ বাড়ি খুঁজে পাচ্ছেন না। উনি আসলে বুঝতে পারছেন না যে কি হচ্ছে। ঘুরে ঘুরে ওনার মনে হলো ঘুরে ঘুরে ওই একই জায়গায় উনি চলে আসতেছে। এরপরে ওনার কিছু মনে নাই। উনি চোখ খুলে দেখেন যে উনি ওনার ঘরের বিছানায় শুয়ে আছে। তো পরে উনি জানতে পারেন যে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কোনো এক ব্যক্তি ওনাকে দেখেন যে উনি রাস্তার ধারে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো তখন ওনাকে ধরে ওনাদের বাসায় নিয়ে যায়। তো এরপরে উনি সবাইকে জানায় যে গত রাতে ওনার সাথে কি ঘটেছিল। গত রাতের এই ঘটনায় উনি এতটাই বেশি ভয় পায় যে ওনার প্রচণ্ড জ্বর চলে আসে এবং জ্বরের তীব্রতা এত বেশি হয় যে জ্বর কোনোভাবেই কমতে চায় না। ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হয় না। উনি কয়েকদিন একটানা এই তীব্র জ্বরে ভুগে মারা যান। কি ভেবেছেন লিসেনার্স, ঘটনা এখানেই শেষ? কিন্তু না, ঘটনা আসলে এখানে শেষ না। বলা চলে ঘটনা এখানে এক প্রকারের শুরু। এই যে ঘটনাটা ঘটলো, এরপরে মানুষ আতঙ্কে মোটামুটি ওই জায়গাটাকে এড়িয়ে চলা শুরু করলো এবং কেউ যদি ওই জায়গা না যেয়ে পারে তাহলে সে সেখানে যায়ই না। রাতের বেলায় তো যায়ই না কেউ ওই জায়গাটাতে। এভাবে লম্বা সময় পার হয়ে যায়, প্রায় 2 বছর পার হয়ে যায়। তো আর নতুন করে কোনো ঘটনা ঘটে না, কারোর সাথে কোনো সমস্যা হয় না। তো মানুষও এক পর্যায়ে ভুলেই যায় যে ওখানে এই সমস্যাটা হয়েছিল। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো ওই এলাকারই 2 ছেলে, একজনের নাম ঝন্টু আর একজনের নাম নিতাই। তো এই নাম দুটো ছদ্মনাম আমরা ব্যবহার করলাম, সঙ্গত কারণেই রিয়েল নাম দুটো আমরা বললাম না। 2 ছেলে ওরা একদিন চিন্তা করলো তাল খাবে। তো ওরা হঠাৎ করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছগুলোর মধ্যে থেকে একটি তাল গাছের তাল তারা পেড়ে খাবে রাতের অন্ধকারে। কারণ হচ্ছে যে ওই তাল গাছগুলোর মধ্যে একটি গাছে প্রচুর তাল হতো এবং ওই তালের স্বাদও ছিল সুস্বাদু, রসালো, মিষ্টি। তো তারা সব কিছুর পরেও ভেবেচিন্তে ভাবলো যে ওই তাল গাছটার তালই তারা খাবে ওখান থেকে। তো তারা এভাবে চিন্তাভাবনা করে একটি রাতকে বেছে নিল। তো যথাসময়ে ওই রাতে তারা 2জন মিলে ওই তাল গাছের দিকে রওনা দিল। তারা সঙ্গে করে নিল তার একটি কাঁচি, যেটা দিয়ে তারা তাল কাটতে পারে। কাঁচি হচ্ছে লিসেনার্স ওই যে গ্রামে ধান কাটে, আপনার ওই যে দাওয়ের মতন থাকে, মাথা একটু বাঁকা কিন্তু চিকন করে, আর অন্য পাশে ওই যে একটু করাতের মতন কাটা 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 থাকে। এটাকে গোপালগঞ্জের ভাষায় তো কাঁচি বলে, আমি জানি না কোন ভাষায় কি বলে। তো তারা ওই কাঁচি সাথে নিল, কিন্তু তারা 2জন যেটা ভুলে গেল সেটা হলো কোনো লাইট নিতে ভুলে গেল সাথে করে। কিন্তু তারা অর্ধেকটা পথ গিয়ে আর ফিরে গেল না, কেননা পূর্ণিমা ছিল সেদিন রাতে। চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি যথেষ্ট ওখানে গিয়ে তাল পাড়ার জন্যে। তো 2জন যেতে যেতে তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের মধ্যে থেকে ঝন্টু গাছে উঠবে আর নিতাই ও নিচে দাঁড়িয়ে থাকবে। ঝন্টু গাছের থেকে তাল পারবে আর নিতাই নিচের থেকে কুড়োবে। তো তাল পাড়া শেষ হয়ে গেলে তারা তালগুলো নিয়ে বাড়িতে এসে তারপরে তারা ভাগাভাগি করে তারপরে খাবে। তো গাছের নিচে যাওয়ার পরে ঝন্টু বেশি কথা না বাড়িয়ে গাছে উঠে গেল আর নিচে নিতাই দাঁড়িয়ে থাকলো। 2জনেরই একটু ভয় ভয় লাগছিল ওই জায়গাটা যাওয়ার পরে, কেননা জায়গাটা এমনি গা ছমছমে একটা অবস্থা, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই নেই। আর তাছাড়া লোকজন তো একটুও ওই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করতে পারলেই বাঁচে, যদিও বিগত অনেক লম্বা দিনে কারো কিছু হয় নাই, তারপরও তাদের একটু ভয় ভয় লাগছিল। ঝন্টু গাছে উঠে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কোনো তাল পারে না, নিচে কোনো তাল পড়েও না, কোনো কিছু না। তো এর মধ্যে নিতাই আর নিচের থেকে উপরের দিকে তাকিয়ে কিছু দেখেনি যে আসলে ঝন্টু কি করছে।
তো অনেকক্ষণ যখন হয়ে যায় তখন নিতাই হঠাৎ বলে ওঠে, কিরে ঝন্টু, উপরের দিকে তাকিয়ে দেখে না ঝন্টু ঠিকঠাকই আছে। তো তখন ওকে বলে যে, কিরে ঝন্টু, এতক্ষণ হয়ে গেল, তুই তো কখন সেই তাল মাথায় উঠে গেছিস গাছের তালের কাছে, তো তাল কেন এখন একটাও ফেললি না? তাল ফেল, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ফেল, নিয়ে আমরা যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। ঝন্টু তখন ওর কথার জবাব দিল যে, কি বলিস, আমি তো এতক্ষণে 8-9টা তাল ফেলে দিয়েছি নিচে, তুই কি একটাও পাসনি? তখন নিতাই তো অবাক যে, কই না তো, একটা তালও তো পড়েনি। তখন ঝন্টু বলল, তাহলে তালগুলো গেল কোথায়? তালগুলো কি হাওয়ায় মিলিয়ে গেল? তো এই কথা বলতে না বলতেই যেটা হলো সেটা দেখার জন্য আর শোনার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ করে তাদের পাশ থেকে কর্কশ কণ্ঠে, খুব ভয়ঙ্কর একটা কর্কশ কণ্ঠে বলে ওঠে কে যেন, যে তোরা তাল কি করে পাবি রে? তাল তো সব আমার কাছে, তোদের এত সাহস আমার গাছের তাল পারিস? এই কথা শুনে নিতাই তো নিচের থেকে কোনো মতে দৌড় দিল, হরে নাম বলতে বলতে দৌড় দিল, আর সাথে হনুমান চল্লিশা পড়তে থাকলো। আর ওপরে যে ঝন্টু ছিল, ওর তো আর কোনো উপায় নেই, ওর তো আর দৌড় দেওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু ও চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে শুরু করলো আর দোয়া কালাম যা জানে পড়া শুরু করলো। তো এর কিছুক্ষণ পরেই ওর আর কিছু মনে নেই। পরের দিন সকালে ও দেখে যে ওর ঘরের বিছানায় ঘুমিয়ে আছে। তো ও একটু অবাক হয়ে গেল যে আমি এখানে আসলাম কি করে, গতকাল রাতের ঘটনাগুলো ওর মনে পড়তে শুরু করলো। তো ইতোমধ্যে নিতাই ওখানে এসে হাজির। তো নিতাই ওকে বলল যে ভোর রাতে কেউ একজন ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাওয়ার সময়, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ওকে দেখে তাল গাছের নিচে ও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো তখন ওকে ধরে ওর বাসায় নিয়ে আসে। কিন্তু দুজনেই অবাক হয়ে গেল যে ও তো তাল গাছের উপরে ছিল, তাহলে ও তাল গাছের নিচে আসলো কি করে? ও যদি পড়ে যেত তাহলে তো ওর গায়ে ক্ষতের চিহ্ন থাকতো, অথবা ওখান থেকে পড়ার পরে তো এক হিসাবে বেঁচে থাকারই কথা না, কিন্তু ও পুরো অক্ষত, ওর কিচ্ছু হয়নি। তো দুজনে মিলেই অবাক হয়ে গেল, কিন্তু এটা নিয়ে তারা তেমন বেশি ভাবলো না। তো এরপরে ওই দিন দুজনেরই খুবই তীব্র আকারের জ্বর আসলো। তো জ্বর আসার পরে দুজনেকেই ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনোভাবেই কারোর জ্বর কমছে না। এদিক থেকে দিন যায় আর ওদের মনে হয় অসুস্থতা আরো বাড়ে। 2-3 দিন পর থেকে বোঝা যায় যে ঝন্টু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, ওর শরীর থেকে মাংস বা মানে ওর স্বাস্থ্য যেটা, এটা খারাপ হতে শুরু করেছে। কিন্তু নিতাইয়ের ওই ধরনের অত বড় প্রবলেম হয় না, নিতাইয়ের জ্বর কয়েকদিন পর থেকে ভালো হয়ে যেতে থাকে, কিন্তু ঝন্টুর অবস্থা ধীরে ধীরে খারাপ হতেই থাকে। তো তাকে ডাক্তার দেখানো হলো, কোনো কাজ হচ্ছে না, কবিরাজ দেখানো হলো, কাজ হচ্ছে না। তো আশেপাশের এলাকার যে সমস্ত ছোটোখাটো কবিরাজ ছিল, ইমাম ছিল, তাদেরকে এনে ঝাড়ফুঁক করা হলো, কোনো কিছুতেই কোনো কিছু হলো না। তো যখন দেখে যে ওর এই অবস্থা, এরপরে ঘটে যায় আরো নতুন এক কাহিনী, মানে ঝন্টুর সাথে। এই কয়েকদিন পরে ঝন্টু যেন আর আগের মতন স্বাভাবিক আচরণ করে না। সে সন্ধ্যা হলেই, সন্ধ্যার পর থেকে ওলট পালট আচরণ করা শুরু করে, বলতে থাকে আমাকে নিয়ে যাবে। আর ও নাকি মাঝে মাঝে ওর আশেপাশে সাপ, একটা কালো কুচকুচে সাপ ঘোরাঘুরি করতে দেখে, কিন্তু অন্য কেউ সেই সাপটা দেখে না। আর দিন যত যায় ওর এই পাগলামো ধীরে ধীরে বাড়তে থাকে, যে আমাকে ও নিয়ে যাবে, আমাকে ও মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তো ওর এই অবস্থা দেখে আশেপাশে প্রতিবেশীরা ওর পরিবারকে পরামর্শ দেয় যে ভালো কোনো ইমাম বা আলেম
বা ওঝা দেখাতে। তো সেই কথা মোতাবেক সবাই ভালো আলেম বা ওঝা এর খোঁজে লেগে পড়ে। তো 2-3 দিন পরে একজনের খোঁজ পাওয়া যায় 2-3 গ্রাম পরে। তো কি আর করা, সেখানে ওর পরিবার থেকে 2জন চলে যায় ওই আলেমের কাছে, গিয়ে ওর সম্পর্কে বিস্তারিত বলার পরে আলেম সব কিছু শুনে বলে, ঠিক আছে, আমাকে একদিন সময় দিন, আমি একটু দেখি খোঁজখবর নিয়ে তেমন খারাপ কোনো কিছু কিনা আছে কিনা, তারপরে আমি আপনাদেরকে জানাবো। তো এই কথার পর কি আর করা, ওরা 2জন চলে আসে বাড়িতে। পরের দিন ঠিক সন্ধ্যের সময় ওই আলেম এনাদের বাড়িতে এসে, এই ঝন্টুদের বাড়িতে এসে উপস্থিত হয়ে ওই ঝন্টুদের সবাইকে ডেকে বলে যে আমি কিছু তথ্য পেয়েছি, তো সেগুলো আপনাদেরকে বলতে এসেছি। তো এই ইমাম সবাইকে ওখানে বসিয়ে বলে যে ওই যেদিন রাতে ওরা ওই তাল গাছে তাল আনতে গিয়েছিল, তখন ওই তাল গাছের উপরে ছিল এক তান্ত্রিক, এক জিন তান্ত্রিক। ওই জিন তান্ত্রিক ওখানে তখন তন্ত্রমন্ত্র সাধনা করতেছিল, এবং ওই তান্ত্রিক নাকি এখানে কয়েকশো বছর ধরে বসবাস করে। আর এরা 2জন ওখানে গিয়ে যখন ওই তাল চুরি করতে যায়, তখন ওই তান্ত্রিকের ওই মন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটে, যার কারণে ওই তান্ত্রিক ওর উপরে ভর করেছে ওর ক্ষতি করার জন্য। কিন্তু ওই দিন রাতেই হয়তোবা ওকে ওই জিন তান্ত্রিকটা মেরে ফেলতো, কিন্তু পারেনি, কারণ ঝন্টু চোখ বন্ধ করে আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করেছিল এবং দোয়া কালাম পড়া শুরু করেছিল। আর ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক ভালো জিন। সে বিষয়টা দেখে ঝন্টুকে ওই গাছ থেকে গাছের নিচে নামিয়ে রেখে চলে যায়। এই ঘটনা ওই রাতে ঘটে। ওই রাতের পর থেকে এই তান্ত্রিক জিনটা এর উপরে ভর করেছে, আর এই তান্ত্রিক জিনটা অনেক শক্তিশালী। আমার পোষার যারা জিন আছে, আমার যে বন্ধু জিনরা আছে, তারা আমাকে খবর জানিয়েছে যে এই জিনের সাথে তারা পারবে না, বা আমার দ্বারা এই জিনকে এর থেকে সরানো সম্ভব না। তো আপনারা চেষ্টা করেন আমার থেকে ভালো কোনো আলেম বা বুজুর্গ কোনো ব্যক্তি খোঁজার। এই কথা শুনে সবাই তো ভয়ে একদম কুপোকাত, যে কি হলো, কান্নাকাটি শুরু করে দিল সবাই, যে কি হবে এখন, কি করে ওকে বাঁচাবো। তো আর কি আর করার, তো সবাই লেগে পড়লো ওই একজন ভালো ইমামের খোঁজে, যার দ্বারা সম্ভব এই জিনের সাথে লড়াই করা। এরকম খুঁজতে খুঁজতে এরা জানতে পারলো যে খুলনার বয়রা নামক একটি গ্রাম এলাকায় একজন হুজুর আছে, যে হুজুর অনেক নাম করা এসব বিষয়ের জন্য। তো তখন সবাই চলে যায় এই হুজুরের উদ্দেশ্যে, হুজুরের কাছে। তো হুজুরের কাছে গিয়ে সব কিছু খুলে বলার পরে হুজুর বলে, ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। তো হুজুর ওনাদের সাথে আসার পরে সবাইকে বলে যে আজ এশার নামাজের পরে তাকে নিয়ে তার রুমের মধ্যে বসবো, তাকে বসে চেষ্টা করব যে ওই তান্ত্রিক জিনটাকে হাজির করা যায় কিনা। তো এশার নামাজ শেষ করার পরে ওই ঝন্টুকে নিয়ে ঘরের মধ্যে একটা বৃত্তের মতন আঁকে, গোল একটা বৃত্তের মতন আঁকে বলতে লাঠি দিয়ে একটা বৃত্তের মতন দাগ দেয়, দাগ দিয়ে তার মাঝখানটাতে ঝন্টুকে বসায়, আর বসিয়ে হুজুর দোয়া কালাম পড়া শুরু করে। তো এভাবে দোয়া কালাম পড়তে পড়তে অনেক সময় পরে, অনেক চেষ্টার পরে ওই জিনটা ঝন্টুর উপরে হাজির হয়। তো ঝন্টুর উপরে এসেই সে প্রথমেই কর্কশ কণ্ঠে বলে ওঠে যে, কি রে হুজুর, আমাকে কেন ডাকলি? তোর এত সাহস যে তুই আমাকে ডাকিস? তুই জানিস যে তুই আমার কোনো কিছু করতে পারবি না, তুই জেনেও তুই আমাকে ডাকলি, কেন ডাকলি বল? তখন হুজুর বলে যে, তুই কে? তুই এর উপরে কেন ভর করেছিস? তুই কেন একে কষ্ট দিচ্ছিস? তখন ওই জিনটা বলে যে ও আমার তন্ত্রমন্ত্র করার সময় আমার ওই মন্ত্রের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে,
ওকে কি আমি ছাড়বো? ওকে কি আমি ছেড়ে দেবো? ওইখানে এর আগে একজন গিয়েছিল, যাকে আমি মেরে ফেলেছিলাম। ও কি ভুলে গেছে সেই কথা? ও তারপরেও কি সাহস করে ওইখানে গেল, ওই গাছে, যে গাছে আমি থাকি কয়েকশো বছর ধরে, ওই গাছে ও গিয়ে তাল পারলো। ওর এত সাহস! ওকে তো আমি ছাড়বো না, ওকে তো আমি মেরে ফেলবো। ওকে আমি ধীরে ধীরে মেরে ফেলবো, কেউ ওকে বাঁচাতে পারবে না আমার থেকে। তখন হুজুর বলে, তুই চলে যা, ওকে ছেড়ে দে, ওর থেকে চলে যা। তুই যদি ওকে না ছাড়িস, ওর থেকে না যাস, তাহলে তোকে আমি বোতলবন্দি করবো, অথবা তোকে আমি মেরে ফেলবো। তখন জিনটা বিকট একটা বিচ্ছিরি হাসি দেয় যে, তুই যদি পারিস তাহলে আমার কিছু করে দেখা। কারণ ওই জিনটাও ছিল এক তান্ত্রিক। ও মন্ত্র সাধনা করত, কালো জাদু সাধনা করত। ও বলল যে, আমাকে যদি তুই বোতলবন্দিও করিস, ওর উপরে আমি এমন জাদু করে রাখবো যে ও এমনিতেও মারা যাবে, তারপরেও মারা যাবে। আর ওদের বংশে, ওর বংশে আর কোনো বাতি জ্বলবে না। তখন হুজুর জিনটাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে, ও তো বোঝেনি, ভুল করে, অল্প বয়স, তুই ওকে ছেড়ে দে। অনেক বোঝানোর পরে, জিনটার সাথে অনেক কথা বলার পরে, দীর্ঘ সময় কথা বলার পরে জিনটা রাজি হয়, কিন্তু কিছু শর্তে। জিনটা বলে যে, আমার কিছু শর্ত আছে। তখন জিনটা বলে যে, তার জন্যে 3টা পাঠা বলি দিতে হবে, একদমে কেনা 3টা পাঠা ওই তালগাছটার নিচে বলি দিতে হবে, এবং প্রত্যেকটা পাঠাকে এক কোপ দিয়ে কেটে বলি দিতে হবে। এটা যদি করতে পারে তাহলে ওই তান্ত্রিক জিনটা ওকে ছেড়ে দেবে এবারের মতন। আর ওই গাছটার আশেপাশে যেন আর কেউ কখনো না যায়। তো হুজুর তখন বলল যে, এরা তো অনেক গরিব, 3টা পাঠা কোথায় পাবে? কিন্তু কোনোভাবেই সে কোনো কিছুতেই মানতে চাইল না। শেষ পর্যন্ত ওই 3টা পাঠা বলিতেই এর পরিবার, ঝন্টুর পরিবার, রাজি হয়ে গেল। আর কথা মতন পরের, এখানে আরেকটা কথা বলেছিল জিন, যে ওই ঝন্টুকেই গিয়ে ওই কাজটা করে আসতে হবে ওই তালগাছের গোড়ায় আমাবস্যার রাতে। তো কথা মতোই ওই বাজারে গিয়ে ওই 3টা পাঠা কিনে আনা হলো একদমে, এবং আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে ঝন্টু গিয়ে ওই তালগাছটার নিচে গিয়ে ওই 3টা পাঠা বলি দিল। এরপর থেকে ঝন্টু আস্তে 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 সুস্থ হতে লাগলো। এবং এরপরে, এর কয়েক বছর পরে ওই তালগাছ দুটোর উপরে কোনো একটা সময়ে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে ওই তালগাছ দুটো আগুন ধরে তালগাছ দুটো মরে যায়। এরপর থেকে আজ অবধি ওইখানে আর কোনো ভয়ের ঘটনা জানা যায়নি। প্রিয় লিসনার্স, কেমন লাগলো আমাদের আজকের প্রথম এপিসোডের প্রথম ঘটনাটি? আপনারা সবাই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। এই ভিডিওটির ডিসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন করেন, আমাদের পরিবারকে বড় করেন, আমাদের সাথে থাকেন, আপনাদের মতামত জানান। আপনাদের কাছে যে সত্য ভৌতিক ভয়ঙ্কর ঘটনা আছে সেগুলো আমাদেরকে লিখে অথবা ভয়েস মেল করে আমাদেরকে পাঠান। আপনাদের সহযোগিতায় আমরা আমাদের পরিবারকে আরও বড় করতে চাই। সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।